সম্মানিত অতিথিবৃন্দ, এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে,
সবাইকে ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০২৬ সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যগণ, বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সম্মানিত সুধী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সম্মানিত অতিথিবৃন্দ। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ সারোয়ার জাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ সারোয়ার জাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা নয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং যারা একে অপরকে সত্যের ও ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন নবেন্দু কুমার চক্রবর্তী। নমস্কার। অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সততাযুক্তা
এ ভক্তস্ত্বাং পর্যুপাসতে এ চাপস্কর্ম ভক্তিয়াং তেষাং কে যোগবিদ মহা। অর্জুন বলিলেন, সতত তদ্গত চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধককে। শ্রী ভগবান উবাচ মরিয়া বিশ্বমনুয়ীমং নিত্যায়ুক্ত উপাসতি শ্রদ্ধায় পৌরয় পিতাস্তিমি উক্তা তোমামতঃ। শ্রী ভগবান কহিলেন, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্য যুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াং, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মিয়া কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন নরবার্ট স্ট্যানলি গোমেজ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। কোনো বিষয়ে ভাবিত হই না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের মনোবাঞ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিত্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মনকে আচ্ছন্ন করবে। ধন্যবাদ। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন প্রমা মার্মা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, তুদিয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তুদিয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তুদিয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তাদিয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তাদেপি ধম্মং শরণং গচ্ছামি, তাদেপি সংঘং শরণং গচ্ছামি। সাধু সাধু সাধু।
এখন মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ ৭ ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এমপি মহোদয়কে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান ৩ দিনমালা অনুষ্ঠানের উদ্বোধনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মান্যবর মন্ত্রীবর্গ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বৃহত্তর ময়মনসিংহের সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত বৃহত্তর ময়মনসিংহবাসী, বিশেষভাবে অত্র এলাকার ত্রিশালবাসী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এখানেও একটা ঐতিহাসিক দিন। ঠিক যে মঞ্চে আপনি এসে বসছেন, ঠিক একই মঞ্চে আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তিনবার উনি এই মঞ্চে এসে ওনার বক্তব্য রেখেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই দিনগুলোর কথা এবং একই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রথম যিনি এসেছিলেন, উনি প্রথমবার উনি বলেছিলেন আমাদের দাবি যেটা ছিল যে নজরুলের নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উনি বলেছিলেন আপনারা এগিয়ে আসলে আমরাও এগিয়ে আসব। সেই দিনের পরেই এই ত্রিশালের জনগণ স্বেচ্ছায় জমিদান শুরু করে এবং একটা পর্যাপ্ত সংখ্যক জমি দানের পরে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে এসে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে, যার নাম হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই নজরুল জিনাকে বিগত 17 বছর ওনাকে কম্প্রোমাইজ করে রাখা হয়েছিল, জনগণ থেকে দূরে রাখা হয়েছিল, বাংলাদেশের অনুপ্রেরণার থেকে দূরে রাখা হয়েছিল। সেই নজরুলের স্মৃতি ধরে রাখতে উনি তৎকালীন সংস্কৃতি মন্ত্রী সেলিমা আপার মাধ্যমে আমরা এখানে 2টা নজরুল সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় প্রধানমন্ত্রী, আমি ওই মিটিংয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের যেমন চাওয়ার শেষ নাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও তেমনি দেওয়ার কোনো শেষ নাই। একই কথা আজকেও বলতে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চাওয়ার দেওয়ার সীমাবদ্ধতার মধ্যে আমরা চাওয়ার সীমাবদ্ধতা রেখেই বলছি এই ত্রিশালে নজরুল যেহেতু এতটাভাবে জাতীয়ভাবে আমাদের সমর্থিত, দীর্ঘদিন পরে আপনি সদয় অনুমতি দেওয়াতে আজকে জাতীয় পর্যায়ে নজরুলের আজকের এই জন্মজয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি উপস্থিত আছেন। তাই আজকে আমরা জনগণের একটা অনুরোধ আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে নজরুলকে আজকে ত্রিশালে ধরে রাখার জন্য আমরা ত্রিশালকে নজরুল সিটি হিসাবে আপনার মুখ থেকে একটা ডিক্লারেশন আমরা আশা করি। আমরা আশা করি এই নজরুলের স্মৃতিবিজড়িত এই ত্রিশালে যে কাজগুলো এখনো বাকি আছে, উন্নয়নমূলক কাজ, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে সবার মতো ত্রিশালও পাচ্ছে এবং ইনশাল্লাহ সব কিছুই ঠিকমতো এগিয়ে যাচ্ছে। জুন মাসে আপনি যে ফ্যামিলি কার্ড সেটাও পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই এলাকার জন্য আমরা ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে আমরা ওনাদেরকে খেলাধুলায় যেরকম আপনার সম্পৃক্ত করতে চাচ্ছে, আপনার সেই নির্দেশনার খাতিরে ত্রিশালে আমরা একটা স্টেডিয়াম দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি, আপনিও জানেন, আমরা জানি যারা জানার, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্ট এখানে আছে, যেই ক্যান্টনমেন্ট এই এলাকার লোকজন জমি দিয়েছিল,
সেখানে 172 একর জায়গা নিয়ে একটা বিশাল এরিয়া আছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনী এই কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সময়ে সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স এখানে ওনারা করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনুরোধ, সেনাবাহিনীর সেই কার্যক্রমে ইনশাল্লাহ আমাদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স এশিয়ান অলিম্পিক ভিলেজ এই ত্রিশালে ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে মাননীয় প্রধানমন্ত্রী। এবং একই সাথে এই কমপ্লেক্স করতে গেলে যেটা বিগত দিনে আমরা দেখে এসেছি, কানেক্টিভিটি প্রয়োজন। সেই কানেক্টিভিটির কারণে এখানে সরাসরি আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হয় একটা রোড কানেক্টিভিটি সরাসরি এই কমপ্লেক্সে, অথবা মেট্রো রেলের সংযোগ এই কমপ্লেক্সে নিয়ে আসলে ত্রিশালবাসী সহ এই এলাকাবাসী সবাই উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আর বেশি চাহিদা নাই। আমার এলাকার লোকজন আমাকে অনেক কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করেছে, তারপরও যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে ত্রিশালের আপামর মানুষ আপনার কথার উপর আস্থা রেখে আপনার মনোনীত প্রার্থীকে তারা বিপুল ভোটে এখানে জয়লাভ করেছে। 1991 সালের পরে এই প্রথমবারের মতো ধানের শীষ এখানে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে চলে আসছে বিজয়ের বেশে। তাই আমি বলতে চাই, আপনার সানুগ্রহে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং আমার সর্বশেষ ছোট্ট একটা অনুরোধ থাকবে, এটা পৌরসভা, পৌরবাসীদের একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা এখানে নাই, অথচ বিখ্যাত নদী সুদিয়া নদী এই অববাহিকা এই শহরকে দুভাগে ভাগ করেছে। আমি অনুরোধ করব, আপনি যদি সদয়ভাবে আপনার এলজিআরডি মিনিস্ট্রি চেষ্টা করে বলে দিলে ওনারা এখানে এই নদীর দুই পারে পার্ক করে দিবে, যেখানে মারা তাদের বাচ্চা নিয়ে সময় কাটাতে আসবে, নিঃশ্বাস ফেলতে পারবে এবং বাচ্চারাও উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এইটুকু আপনার কাছে চেয়ে এবং এই অনুষ্ঠানে যারা আজকে অর্গানাইজ করেছে, আমি আপনাদের সবাইকে আমার পক্ষে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এবছর নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল। এখন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুরকে তার স্মারক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। অভিধানে দ্রোহ শব্দের প্রথম অর্থ অন্যায়ের বিরুদ্ধাচারণ। কাজী নজরুল ইসলামের লেখায় দ্রোহের প্রকাশ অবশ্য কেবল অন্যায়ের বিরুদ্ধাচারণের মধ্যে সীমিত নয়। নজরুলের দ্রোহ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, নারী পুরুষের অসাম্যের বিরুদ্ধে এবং অতি অবশ্যই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই বিবেচনায় অভিধান দ্রোহ শব্দের অর্থ এর বহুমাত্রাকে ধারণ করতে পারেনি। তবে সে যাই হোক, নজরুলের দ্রোহ সত্তা তাঁকে মানুষের প্রাণের কবিতে পরিণত করেছে। নজরুলের কাব্যে দ্রোহের সমান্তরালে যদি মানব প্রাণকে খুঁজতে হয়, তবে আদর্শ নমুনা হতে পারে সাম্যবাদী। এটি পুস্তক আকারে প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বরে। ওই সময়ে নজরুলের পরিচালনায় কলকাতা থেকে প্রকাশিত হতো শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র লাঙল। লাঙলের সম্পাদক ছিলেন কবির পল্টনের বন্ধু মণিভূষণ মুখোপাধ্যায়। পরের বছরই প্রকাশিত হয় সর্বহারা কাব্যগ্রন্থ। নজরুল এই দুই কাব্যের কবিতা লেখার আগেই সমাজতন্ত্র সম্পর্কে ধারণা লাভ করেন, কিন্তু এই অর্থনৈতিক কাঠামোকে তিনি রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেননি। তাই বলে সমাজতন্ত্রের সঙ্গে নজরুলের বিরোধ ছিল না, এমনকি বিরোধ ছিল না পুঁজিবাদের সঙ্গেও। নজরুলের রাষ্ট্রধারণায় জনগণতন্ত্র প্রধান, আর সেখানে জনগণের অধিকারের প্রসঙ্গ মুখ্য।
সাম্যবাদী কাব্যের নাম কবিতায় তিনি ধর্মীয় পরিচয়কে বাহ্য রূপ হিসেবে দেখেছেন, বরং হৃদয়ের বাণী, অভিব্যক্তি ও ইচ্ছাকে বড় ধর্ম মনে করেছেন। তাই যদি হয় তবে স্বীকার করে নিতে হবে প্রচলিত ধর্ম সম্পর্কিত জ্ঞান ও ধারণার বিপরীতে নজরুল প্রবলভাবে দ্রোহী। সঙ্গত কারণে তিনি তাঁর কালে হিন্দু পুরোহিত আর মুসলমান মোল্লাদের সমর্থন পাননি। আবার নজরুলের ধর্মচিন্তাকে কেবল বিভাজনহীন মৈত্রীর বাণী হিসেবে দেখলে পুরোপুরি ঠিক হবে না, বরং তিনি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারাকে ধর্ম মেনেছেন। এ কারণে মানুষ কবিতার ৮০ বছরের বৃদ্ধ যখন বলে, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তখন বোঝা যায় প্রচলিত ধর্মাচরণকে নজরুল গৌণ মনে করেন। এমনকি ঈশ্বর কবিতায় তিনি ঈশ্বরকে প্রচলিত ধারণার অনুযায়ী ঊর্ধ্বাকাশে দেখেন না, জগতের অন্য কোথাও তাঁর সন্ধান করেন না, বরং তাকে দেখেন মানুষের বুকের ভেতরে, সেখানেই তাঁর সন্ধান করতে বলেন। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যে প্রকৃতির আলো, বাতাস, আকাশ এসবের মধ্যে স্রষ্টাকে দেখেন তিনি। এদিক থেকে রবীন্দ্রনাথ প্রবলভাবে রোমান্টিক, তাঁর ঈশ্বর চিন্তাও রোমান্টিকতার বাইরে নয়। রবীন্দ্রনাথ সাহিত্যকে দেখেছেন আনন্দের উপযোগ হিসেবে, আর নজরুল প্রবলভাবে মানবতাবাদী, মানুষের কল্যাণের মধ্যেই স্রষ্টাকে খুঁজে পান। তিনি সাহিত্যকে দেখেছেন জীবনের অঙ্গীভূত করে। লালন যখন বলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, তখন নজরুল আরও স্পষ্ট করে দেন মানুষকে ভজনা করার আলয় এই সমাজ। সাধারণের চোখে যারা চোর ডাকাত কবিতায় তাদের জন্য নজরুলের কোনো অভিযোগ নেই, বরং অভিযোগ বড়দের বিরুদ্ধে। কারণ ছোটরা সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়, কিংবা বারাঙ্গনা কবিতায় সমাজ যাদের বারাঙ্গনা বলে হেয় করে, গায়ে থুতু দেয়, সেই বারাঙ্গনাদের পক্ষে অবস্থান নিয়ে বলেন, অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। সমাজের পুরুষকে এভাবে কেউ কখনো বিশেষায়িত করেনি। কবি জানেন জগতের সকল অন্যায়ের পরিসমাপ্তি ঘটলে, জগতের অন্যায়ের পরিসমাপ্তি কোনোদিন আদৌ ঘটবে না, তাই তার দ্রোহী সত্তার অবসানও কখনো ঘটবে না। অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতায় যে কারণে বলেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখানে রণক্লান্ত শব্দ তার চিরপ্রস্থানের অর্থ বহন করে, কিন্তু এই শব্দ যে বাক্যবন্ধে যুক্ত, সেখানে কবির আত্মবিশ্বাসের ভঙ্গিটিও দেখার মতো। বড় বড় কবিরা যেখানে নিজের জীবদ্দশাতেই কালের গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন, নজরুলের মধ্যে সেখানে আছে টিকে থাকার আস্থা। কারণ উৎপীড়িত আর অত্যাচারী চিরস্থায়ী দুটি বাস্তবতা, এই বাস্তবতায় কবি অমরত্বের খোঁজ পান, তাই নিজেকে চিরকালীন প্রাসঙ্গিক মনে করেন। নজরুল মানুষের উদ্দেশ্যমুখিতা এবং বাস্তববাদকে মেনে নিয়ে কবিতা এবং গান রচনা করেছেন। তাঁর দোলন চাপা, ছায়ানট, পুবের হাওয়া এসব রোমান্স প্রধান কাব্যগ্রন্থ একই সঙ্গে তাঁর প্রকৃতিপ্রেম এবং সৌন্দর্য মুগ্ধতায় পূর্ণ। কিন্তু নজরুলের বিদ্রোহী সত্তার চঞ্চলতা তাকে সবসময় অস্থির করে রেখেছে, স্থিত হতে দেয়নি। প্রেমিক সত্তার নজরুলকে খুঁজতে তার প্রেমমূলক গানের পর্বে যেতে হবে। বুলবুল থেকে এর স্পষ্ট প্রকাশ। সাহিত্য সাধনার দ্বিতীয় দশকে যার বিরামহীন স্ফুরণ। গানের ক্ষেত্রে কথা ও সুরের বৈচিত্র্য নজরুলের জনপ্রিয়তার আর এক কারণ। নজরুলের রোমান্টিক ভাবের মধ্যে বহির্মুখী প্রবণতার চেয়ে অন্তর্মুখী প্রবণতা প্রবল। অন্তর্মুখী রোমান্টিকতায় বেদনাবোধ প্রধান অবলম্বন হয়। নজরুলের গানে এর প্রমাণ মেলে, সেখানে বিচ্ছেদ আর বিরহের সুর প্রবল। আবার ব্যক্তিজীবনের বেদনাবোধ তাঁর রোমান্টিক ভাব ও ভাবনার সঙ্গে
একাত্ম হয়ে গেছে বহু জায়গায়। নজরুলের জনপ্রিয়তার প্রধান কারণ তার নতুন কণ্ঠ ও উচ্চারণ, অভিনব সব শব্দের প্রয়োগ আর তার অবিশ্বাস্য প্রকাশে তিনি জানিয়ে দেন বিপ্লব, বিদ্রোহ, আনন্দের মতো প্রেম, বেদনা, দুঃখের উচ্চারণও তীব্র হতে পারে। কাজী নজরুল ইসলাম দ্রোহচিন্তার দিক থেকে দৃঢ়, স্পষ্ট এক ফলক। পৃথিবীর উপনিবেশ বিরোধী কবিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। যদি নজরুলকে অনুবাদ করে বিশদ করা যায়, তবে তাঁর কবিত্বের শক্তি নতুন করে পৃথিবীর পাঠক সমালোচকরা উপলব্ধি করতে পারবে। নজরুল গবেষণার আন্তর্জাতিক ক্ষেত্রেও বিস্তৃত হবে। দুঃখজনক হল, নজরুলের কাব্যচর্চা এবং জীবনীকে কবির জন্মের 127 বছর পরেও প্রামাণ্য করা সম্ভব হয়নি। কবির সাহিত্যকৃতি ও জীবনী নির্ভরযোগ্যভাবে নির্মাণের সুযোগ না নিলে আমরা সময়ের দায় থেকে মুক্তি পাব না। ধন্যবাদ সবাইকে। এবারে সম্মানিত অতিথি, কবিপত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস খিলখিল কাজীকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই জন্মদিনটি দরিরামপুরে আজকে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ও প্রধানমন্ত্রী হওয়াতে আমাদের পরিবার থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি, তাকে অনেক ভালোবাসা এবং সুস্থ জীবন কামনা করছি। অনেক বছর আগে, তখনও শুরু হয়নি জাতীয় পর্যায়ে নজরুল জন্মোৎসব, তৎকালীন প্রধানমন্ত্রী এবং আমাদের আজকের প্রধানমন্ত্রীর মাতা জানাবা খালেদা জিয়া, তার সঙ্গে এসেছিলাম এই মঞ্চটি উদ্বোধন করতে। আজ 11ই জ্যৈষ্ঠ আমাদের প্রাণপ্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ। একই সঙ্গে তিনি বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, দ্রোহের কবি এবং গণমানুষেরও কবি। অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিয়ে তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে যে আওয়াজ তুলেছিলেন, তা এ প্রজন্মের জন্য কেবল অনুসরণীয়ই নয়, অনুকরণীয়ও বটে। ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তার অগ্নিকণ্ঠে রচিত কবিতা, উপন্যাস ও গান আমাদের জন্য পরম শিক্ষণীয়। কবি নজরুল তাঁর কবিতায় গভীর জীবনবোধ ও মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন। কবি নজরুলের গানের বাণী, সমৃদ্ধ সুরের বৈচিত্র্য ও উপন্যাসের সমাজচিত্রের নিবিড় পর্যবেক্ষণ বাংলার সীমানা পেরিয়ে বিশ্ব সাহিত্যের দরবারে স্থান করে নিয়েছে। তাই কবি নজরুল বাঙালি জাতির অহংকার বটে। বাঙালি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের তার রচিত কবিতা ও গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস, শক্তি জুগিয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধূমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল গোটা জাতিকে।
সকল রকম সংকীর্ণতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে তার কলম ছিল চিরদুর্বার। তার বজ্রকণ্ঠে জাতির বজ্জাতি, ধর্মের উগ্রতা, সমাজের সকল ইতরতার বিরুদ্ধে উদাত্ত কণ্ঠের সাম্যের আহ্বান। এই আহ্বান যেমন জাতীয় মুক্তির, জাতীয় মিলনের, তেমনি সকল বাঙালির সর্বাঙ্গীন প্রকাশের। পৃথিবীর সকল শোষিত মানুষের, স্ত্রী পুরুষের সমানাধিকারের এবং পৃথিবীর সকল জাতির সর্বজনীন মুক্তির বিদ্রোহী কবি। বিদ্রোহী, মিথ্যাচারের বিরুদ্ধে সাম্যের কবি, শুধু সাম্যের, রাজনৈতিক সাম্যের নয়, মানব সাম্যেরও বটে। বিদ্রোহী কবি বলা বাহুল্য, কাজী নজরুলের এই পরিচয়ও তার একমাত্র পরিচয় নয়। তিনি সুন্দরেরও কবি, তিনি যৌবন সুন্দরের, তিনি প্রেম সুন্দরের, প্রলয় সুন্দরের এবং সৃষ্টি সুন্দরের। তার লেখা শেষ পরিচয়, তিনি মানবতার কবি। আমার জীবনে কবি নজরুল এক বিস্ময়কর নাম। তার ছোটবেলা থেকে তাকে আমরা দেখে এসেছি, নানা অভিব্যক্তিতে আমার সামনে তিনি বিদ্যমান। সবচেয়ে আশ্চর্যের কথা এই যে সময় যত পেরিয়ে যাচ্ছে, কবি নজরুল ততই আমার চেতনায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন সকল বাঙালির মনে প্রাণেও। তাকে বাদ দিয়ে অস্তিত্বের কথা আজ আর আমরা চিন্তাই করতে পারি না। শেষ করার আগে কয়েকটি কথা বলতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। সকল স্কুল কলেজগুলোতে নজরুলের পাঠ্যক্রম চালু করতে হবে। সকল স্কুল কলেজে বাধ্যতামূলক তার জন্মদিনটি পালন করতে হবে। সারা বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে। সারা দেশে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো চিহ্নিত করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। তা আমাদের প্রজন্মদের জন্যই। নজরুল আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে নজরুল দিবস ঘোষণা। আমি আজকে আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই যে তিনি যেন আজকের দিনটি নজরুল দিবস ঘোষণা করেন। ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে সম্মানিত অতিথি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন শহীদের গল্প খুব ছোট্ট করে আপনাকে একটু বলবো। 24-এর গণ অভ্যুত্থানের ওমর ফারুক নামে এক তরুণ, 22 বছরের এক তরুণ 19শে জুলাই শহীদ হয়েছিলেন এবং সে শহীদ হওয়ার আগের দিন তার ফেসবুকে নিজের ছবি শেয়ার করে লিখেছিলেন, চির উন্নত মমশির। এত বছর পরও কিভাবে নজরুল চেতনা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে চেতনা হিসাবে কাজ করেছিল, সেটা একটা অনেক বড় প্রমাণ। এটা সেই কবির কবিতা যিনি এই উপমহাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ব্রিটিশ উপনিবেশ পরাধীন দেশে যখন বড় বড় রাজনৈতিক নেতারা স্বাধীনতার ঘোষণা দিতে দ্বিধান্বিত ছিলেন, তখন নজরুল বলছেন, ভারত হবে ভারতবাসীর, এই কথাটি বলতে ভয়, সেই বুড়োদের নেতা বলিস, তাদের কথায় চলতে হয়। এমন করেই তিনি তার পত্রিকা ধূমকেতুতে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজ উদাত্ত কণ্ঠে বলতে চাই, এই উপমহাদেশের আজাদির লড়াইয়ের ইতিহাসে আমরা দুইজন স্বাধীনতার ঘোষককে পাই। একজন লিখেছিলেন স্বাধীনতার অবিনাশী মহাকাব্য বিদ্রোহী, আরেকজন 1971-এর উত্তাল দিনে দিশাহীন জাতিকে জাগিয়ে তুলেছিলেন এই বলে, উই রিভোল্ট, অর্থাৎ আমরা বিদ্রোহ করলাম। এখানে সশস্ত্র বিদ্রোহ এবং শব্দের বিদ্রোহ এক সুরে মিলিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে আরো অদ্ভুত মিল। দুজনই সৈনিক ছিলেন, একজন হাবিলদার, অন্যজন মেজর। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে
আপনার কাছে দুটি দাবি রাখতে চাই। এই উপমহাদেশের স্বাধীনতার ঘোষক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুই মহান ঘোষককে চিরস্মরণীয় করে রাখার জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি রাখছি, যার নাম হবে র্যাবেল স্কোয়ার, বিদ্রোহী চত্বর। এই র্যাবেল স্কোয়ার আমাদেরকে স্মরণ করিয়ে দেবে ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াই, ৭১-এ আমাদের মুক্তি সংগ্রামের লড়াই, ৯০-এর গণ অভ্যুত্থানের লড়াই এবং সবশেষে ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী লড়াই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা নজরুলের এক স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা সম্প্রতি নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদ কুইন্টেসেন্স অফ নজরুল প্রকাশ করেছি। নজরুল বলেছেন, আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশেরই নয়, আমি সারা বিশ্বের। তিনি আরও বলেছেন, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি আমি। নজরুল সবসময় গ্লোবাল হতে চেয়েছিলেন, তিনি বিশ্বের কবি হতে চেয়েছিলেন। আমরা একটা প্রকল্প হাতে নিতে পারি, যার নাম হবে কালচারাল ডিপ্লোমেসি থ্রু আওয়ার ন্যাশনাল পোয়েট। ৪০টি দেশের সাথে আমাদের কালচারাল টাই আছে, সুতরাং আমরা সেই সব দেশকে তাদের ভাষায় নজরুলকে অনুবাদ করতে বলতে পারি এবং এই উদ্যোগ নিতে পারি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য করলে এটা খুব সহজেই বাস্তবায়ন হওয়া সম্ভব। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আমি নজরুলের ভাষায় বলতে চাই, বন্ধু গো তুলসীর, তোমারে দিয়েছি পতাকা মোদের ২০ শতাব্দীর। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সেই পতাকা আপনার হাতে, আপনি এই পতাকা নিয়ে হাঁটবেন সেই পথে, যেমনটি নজরুল বলেন, নতুন দিনের নবযাত্রীরা চলিবে বলিয়া এই পথে, বিছাইয়া যায় আমাদের প্রাণ, সুখ দুঃখ আজ সব আজি হতে, ভবিষ্যতের স্বাধীন পতাকা উড়িবে যেদিন জয় রথে, আমরা হাসিব দূর তারালোকে তোমাদের সুখ স্মরণে। ধন্যবাদ। এখন বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সৈয়দ ইমরান সালেককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে জাতীয় পর্যায়ে আজকে যে অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আজকের এই সভার সভাপতি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি প্রতিমন্ত্রী আলিয়া নওয়াজ খৈয়ম সাহেব, উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু আজকে এই জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বলতে চাই যে আজকে আমরা এক অনন্য গৌরব এবং আবেগঘন মুহূর্তে এখানে আমরা একত্রিত হয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে ত্রিশালের যে আয়োজন, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটা আমাদের জাতীয় চেতনা, আমাদের সাম্য, মানবতা এবং বিদ্রোহী আত্মার এক মহামিলন বলে আমি মনে করি। আমি বলতে চাই, নজরুল বলেছিলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। আজকে বাংলাদেশে নজরুলের চেতনা আরও বেশি প্রাসঙ্গিক। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় কবি শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি যুগে যুগে অন্যায়, শোষণ, ফ্যাসিবাদ এবং অন্ধকারের বিরুদ্ধে জেগে ওঠা মানুষের যেন কণ্ঠস্বর। তিনি বলেছেন, আমি যুগে যুগে আসি, হাঁচি পুরো মহাবিপ্লব হেতু। এই চরণে নজরুল বিদ্রোহী চেতনার চিরন্তন জাগরণের কথা বলেছেন। আমরা সকলেই জানি যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরে দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নের নতুন রাজনীতি শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ৯০-এর সেই স্বৈরাচারের অবসানের পর ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরেও সেই গুরু দায়িত্ব এসে পড়েছে যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের পর বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তোলা। সেই জন্য নজরুলের সেই কবিতা, সেই গান, আমি যুগে যুগে আসি, আছি পুরো মহাবিপ্লব হেতু, সেটা আজকে আরও বেশি প্রাসঙ্গিক। আমাদের জিয়া পরিবার কবি নজরুলের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং শহীদ জিয়া একজন নজরুলের ভক্ত ছিলেন, বেগম খালেদা জিয়াও নজরুলের ভক্ত ছিলেন।
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদি জাহানারা বেগম একজন নজরুল সঙ্গীত ছিলেন, সেই সময়ে সঙ্গীত শিল্পী ছিলেন। সেই সময় তার সঙ্গীত পাকিস্তান রেডিওতে অনেকবার পরিবেশিত হয়েছে। সেই কারণে আমি মনে করি তারেক রহমানেরও নজরুলের প্রতি তার একটি বিশেষ অনুরক্ত অবদান একটা রয়েছে। সেই জন্য আজকে এই ত্রিশালকে আমরা যদি নজরুলের স্মৃতি বিজড়িত অনেক বিষয় রয়েছে, এই ত্রিশালকে যদি আমরা নজরুল সিটি হিসাবে ঘোষণা করতে পারি, তাহলে এখানে পর্যটন একটা আকর্ষণ ঘটবে এবং আমাদের দেশি বিদেশি পর্যটকদেরকে এখানে নিয়ে আসতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলকে আমরা বেশি করে এখানে পরিচিত করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, এরকম উদ্যোগ যদি সরকারের পক্ষ থাকে, ইনশাল্লাহ ময়মনসিংহ জেলা পরিষদ সেই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মওলাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মন্ত্রিপরিষদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, গবেষক, সংস্কৃতিসেবী, সাংবাদিক এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আমি সাংস্কৃতিক সচিব হিসাবে স্বাগত জানাচ্ছি। আজকের এই মহতী আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহে ত্রিশালে অনুষ্ঠিত এই জাতীয় অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্য ও সংস্কৃতির সেই অনন্য মহিরুহকে, যিনি তার সৃজনশীল প্রতিভা, মানবিক চেতনা এবং সাম্য ও অহিংস বাণীর মাধ্যমে বাঙালি জাতির আত্মপরিচয়কে সমৃদ্ধ করেছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং মানব মুক্তির কণ্ঠস্বর। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি অসাধারণ অবদান রেখেছেন। তার অফুরন্ত সৃষ্টিশীলতা এবং ব্যতিক্রমধর্মী সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এক অনন্য উচ্চতায়। নজরুলের সাহিত্য ও সঙ্গীতের মূল শক্তি ছিল মানবতা, সাম্য ও প্রতিবাদের চেতনা। উপনিবেশিক শাসন, শোষণ, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কলমকে শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। তার কালজয়ী বিদ্রোহী কবিতা বাঙালির আত্মমর্যাদা ও মুক্তির আকাঙ্ক্ষাকে নতুন শক্তি দিয়েছিল, যা আজও আমাদের সাহস ও প্রেরণার উৎস হয়ে আছে এবং ভবিষ্যতে যে কোনো আত্মমুক্তির অপেক্ষমান মানুষ এবং জনগোষ্ঠীর জন্য পাথেয়। একই সঙ্গে নজরুল ছিলেন প্রেম ও সম্প্রীতির কবি। বিদ্রোহ এবং প্রেম, এই দুঃসুর তার সাহিত্য এবং সঙ্গীতে অপূর্বভাবে মিলিত হয়েছে। এক হাতে তিনি ধারণ করেছিলেন রণতুর্য, অন্য হাতে প্রেমের বাঁশি। তার রচনায় ইসলামী সঙ্গীত যেমন স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে শ্যামা সঙ্গীত, ভজন ও কীর্তনের মাধ্যমে তিনি ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই। এই অঞ্চলের অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তার মনন ও সাহিত্য চেতনায় এক গভীর প্রভাব ফেলেছিলেন, যার প্রতিফলন আমরা পরবর্তীকালে তার বহু রচনা এবং সঙ্গীতে দেখতে পাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাতেও নজরুলের সাহিত্য ও সঙ্গীত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জুগিয়েছে। তার কবিতা ও গান যুগে যুগে বাঙালিকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছে এবং স্বাধীনতার পথে এগিয়ে নিতে সাহস জুগিয়েছে।
জাতীয় কবির চেতনা আজও আমাদের প্রেরণা দেয় একটি মানবিক, অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল সমাজ বিনির্মাণে। বর্তমান সরকার দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় কবির সাহিত্য, সঙ্গীত ও আদর্শ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, কারণ আমরা বিশ্বাস করি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চাই একটি জাতির অগ্রগতির মূল শক্তি। আজকের এই আয়োজন শুধু জন্মজয়ন্তী উদযাপন নয়, এটি আমাদের সাংস্কৃতিক চেতনা ও জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আসুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে আমরা তার মানবতা, সাম্য, প্রেম ও বিদ্রোহের চেতনাকে হৃদয়ে ধারণ করি এবং একটি সুন্দর ও মানবিক সাংস্কৃতিক মনস্ক জাতি গঠনে একযোগে কাজ করি। আমি কবির কয়েকটি লাইন আপনাদের জন্য পড়ছি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুষবে, বুঝবে সেদিন বুঝবে। নারী মুক্তি এবং স্বাধীনতার জন্য উনি লিখেছে, যে যুগ হয়েছে বাসি সে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাস। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে দঙ্কাবাজি। জাতীয়তাবোধ থেকে তিনি লিখেছেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তার মন মার। মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং জাতীয় জীবনে কবি নজরুলের এ সকল বাণী এবং তার যে বিশ্বাস এবং তার যে সেগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা আশা করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, সুখী এবং সমৃদ্ধি দেশ হিসাবে গড়ে উঠবে। পরিশেষে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপস্থিত অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ এবং যারা উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে, আসসালামু আলাইকুম। নজরুলকে নিয়ে একটা ছোটবেলার স্মৃতিচারণ করি। আমরা তখন একটু বেড়ে উঠছি। আপনারা খেয়াল করবেন, একটা সময় রাশির বই হতো বছরের শুরুতে। তো রাশির মধ্যে আমরা দেখার চেষ্টা করতাম আমাদের যার যার রাশি যেটা, সেই রাশিতে বিখ্যাত কোন মানুষ আছে। আমি খুব গর্ব করে বলতাম, নজরুল আমার রাশির মানুষ। আমার জন্ম কাজী নজরুল ইসলামের খুব কাছাকাছি সময়। আমরা দুজনই মিথুন। রাশিতে বিশ্বাসী না হলেও মিথুন সম্পর্কে যা যা বলা হয়, কাজী নজরুল ঠিক সেই রকম একজন মানুষ। আমার ভীষণ ভাল লাগে এটা দেখতে যে একজন মানুষকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না। মানে নজরুল কে ছিলেন, আমি দেখলাম এই জবাবটা আসলে ভালো মতো দেওয়া যায় না। আমরা যদি সাহিত্যের জায়গায় আসি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই। রবীন্দ্রনাথকে উনি কি ছিলেন? উনি কবি ছিলেন, উনি ঔপন্যাসিক ছিলেন, উনি গল্পকার ছিলেন, উনি লিরিসিস্ট ছিলেন, উনি নাট্যকার ছিলেন, সব কিছু। মজার ব্যাপার, নজরুলও সাহিত্যের ক্ষেত্রে হুবহু একই কাজগুলো করেছেন, কিন্তু নজরুলকে ব্যক্তি হিসাবে আমরা ডিফাইন করতে পারি না। নজরুল সৈনিক ছিলেন, নজরুল গানের দলের মানুষ ছিলেন, নজরুল সিনেমা বানিয়েছিলেন। আমি নিজে সিনেমা একজন মানুষ, আমি সিনেমাতে পড়াশোনা করেছি, তো আমি খুব আগ্রহ নিয়ে দেখি উনি সিনেমা বানিয়েছেন, সিনেমায় অভিনয় করেছেন, গান গেয়েছেন, রাজনীতি করেছেন, রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছেন, রাজনৈতিক মতাদর্শ কোনটা হওয়া উচিত সেই ডিবেট করেছেন। উনি সব কিছু করেছেন। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে অবাক লাগে যে একটা মানুষ এক জীবনে
সব রকম সাহিত্য রচনা করেছেন। সাহিত্যের কথা কবির দৌহিত্র বলে গেছেন, আমাদের সচিব বলে গেছেন। ডাইভার্সিটি, অসাধারণ রকম ডাইভার্সিটি। যে মানুষটা হামনাথ লিখছেন, সেই মানুষটা শ্যামা সঙ্গীত কীর্তন লিখছেন। মানে এই রকম একটা ঘটনা ওই সময়ে ঘটিয়েছেন নজরুল, এটা একেবারেই অকল্পনীয় ব্যাপার। একই সাথে যে জীবন তিনি যাপন করে দেখিয়েছেন। নজরুল ক্রমাগত আমাদের সামনে আসতে থাকবেন। আসলে আমি এই রকম মানুষদের প্রেরণা আমাদের তরুণদের সামনে তুলে ধরা হোক, এটা আমি খুব সিরিয়াসলি চাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই চেষ্টা ক্রমাগত করে যাব, তার জীবনের সব দিকগুলো মানুষের সামনে যতটা সম্ভব নিয়ে আসা যায়। কারণ যে কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবেই হোক, জনাব লতিফুল ইসলাম শিবলি নজরুল ইনস্টিটিউটের পরিচালক বলে গেছেন, একজন শহীদ হওয়ার আগের দিন চির উন্নত মমশির লিখে গেছেন। তো এইভাবেই নজরুল আমাদের সামনে আসতে থাকবেন এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি নজরুলকে আমরা জাস্ট একজন জাতীয় কবি হিসেবে শ্রদ্ধা করি। এর বাইরে তার যা যা অর্জন আছে, তার যা যা সৃষ্টি আছে, সেগুলো নিয়ে আমরা সবাই খুব ভালোভাবে কাজ করব। যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে আমি কাজ করছি, আমি আশা করি আমাদের সুযোগ্য মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে একসাথে এবং অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা খুব ভালো কিছু, খুব দুর্দান্ত কিছু করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এবারে বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, উপস্থিত সম্মানিত সভাপতি, মন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপনের এই মহতী আয়োজনে ঐতিহাসিক ত্রিশালের মাটিতে সমবেত হতে পেরে গর্বিত এবং আনন্দিত। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন সাম্য, মানবতা এবং প্রতিবাদী ও অসাম্প্রদায়িক চেতনার জন্য কণ্ঠস্বর। তার সাহিত্য, সঙ্গীত, দর্শন যুগে যুগে বাঙালির হৃদয়ে স্বাধীনতা ও ন্যায়ের প্রেরণা জুগিয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে সবার আগে বাংলাদেশ মন্ত্র হৃদয়ে ধারণ করে আমরা আজ উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের জন্য এক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সম্মানিত সুধী, নজরুল শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক অবিনাশী চেতনার নাম, যার কলম অন্যায়, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকে পৃথিবীতে যখন বিভেদ, সহিংসতা আমাদের মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে, তখন নজরুলের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নজরুল মানবতাকে জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে। তিনি লিখেছিলেন, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সম্মানিত উপস্থিতি, ত্রিশাল তথা ময়মনসিংহের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং আবেগময়। এই জনপদের ধূলিকণা কবির বহু স্মৃতির সাক্ষী। তাই ত্রিশাল নজরুল জয়ন্তী উদযাপন নিছক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি পুরো জাতির পক্ষ থেকে জাতীয় কবির প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি মাননীয় ময়মনসিংহ জেলা প্রশাসক সৈয়দ ইমরান সেলিম প্রিন্সের সাথে একমত হয়ে আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, নজরুলের বহু স্মৃতি বিজড়িত এই ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সঙ্গীত এবং দর্শন পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কারণ নজরুল আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে।
আমি এই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, সংস্কৃতিকর্মী, শিল্পী, প্রশাসন, ত্রিশালবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে ধারণ করে আমরা একটি অসাম্প্রদায়িক, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তোলার অঙ্গীকার করি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি ত্রিশালে এই জাতীয় অনুষ্ঠানটি উদযাপন করছেন। আপনাকে এই ময়মনসিংহবাসীর পক্ষ থেকে, ময়মনসিংহের সাংগঠনিক বিএনপি টিমের পক্ষ থেকে এবং সকল রাজনৈতিক আমাদের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্যে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ত্রিশালে কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিনে আপনি একটু যাবেন, উনি খুব সানন্দে রাজি হয়েছেন। আমি এই জন্যে তার কাছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের, সঙ্গীত এবং সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যা ব্যাখ্যা করবার কোনো প্রয়োজন নেই। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, তিনি ছিলেন সাম্যের কণ্ঠস্বর, মানবতার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার একজন ধারক। আমাদের এই কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ আন্দোলন, ২৪-এর গণ আন্দোলন, সব ক্ষেত্রেই এই কাজী নজরুল ইসলাম আমাদের চেতনায় এক শক্তি জুগিয়েছেন সবসময়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিগত ২০ বছর এই কাজী নজরুল ইসলাম উপেক্ষিত থেকেছে, অবহেলিত থেকেছে। আপনার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আজকে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে আরও বেগবান করার জন্যে আমাদের অবশ্যই সিদ্ধান্ত নেওয়া দরকার। অনেকেই বলেছেন, আমিও বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে কাজী রবীন্দ্রনাথের জন্য একটা শান্তিনিকেতন আছে। আর এখানে এই ত্রিশালে আমি আগে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী, এখানে কাজী নজরুল ইসলাম তার শৈশব কাটিয়েছেন। এই সামনের স্কুলে তিনি লেখাপড়া করেছেন, এইখানে বটের গাছের নিচে বসে বাঁশি বাজিয়েছেন, এইখানে নদীর পাশে বসে কাব্য রচনা করেছেন, এইখানকার সমস্ত পথে পথে তার পায়ের ছোঁয়া লেগে আছে। সেই ত্রিশালকে মাননীয় প্রধানমন্ত্রী আমি চাইব নজরুল কানন হিসাবে ঘোষণা করা হোক, যাতে নজরুলের সাহিত্য চর্চার একটা উর্বর ক্ষেত্র হিসাবে এই ত্রিশাল কাজ করতে পারে এবং এখান থেকেই সারা বাংলাদেশে নয়, পৃথিবীর যত জায়গায় বাঙালিরা আছে সমস্ত জায়গায় নজরুলের আহ্বান ছড়িয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশা করি যে নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে সেই চেতনায় শানিত হয়ে আগামী দিনের একটি মানবিক রাষ্ট্র, আগামী দিনের একটি কল্যাণকর রাষ্ট্র, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্যে আপনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত মানুষ নজরুলের সঙ্গীত গেয়ে আপনার নেতৃত্বে আগামী দিনে এক উজ্জ্বল বাংলাদেশ গড়ে তোলার একটা দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী এমপি মহোদয়কে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,
জনাব তারেক রহমান, সম্মানিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত উপাচার্য কবিনাতনী খিলখিল কাজী, প্রজ্ঞাবান শিক্ষকবৃন্দ, গবেষক, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত ভাই ও বোনেরা, আজ আমরা বাংলাদেশের জাতীয় কবির জন্ম জয়ন্তী সমবেত হয়েছি। তিনি বাংলা সাহিত্যের, বাংলা ভাষার অন্তর্গত চির জাগ্রত শক্তি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। তিনি ছিলেন মানব মুক্তির দার্শনিক, সাংস্কৃতিক পুনর্জাগরণের অগ্রদূত। আজকের বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বিশ্বায়ন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অর্থনৈতিক রূপান্তরের নতুন বাস্তবতা, অন্যদিকে সামাজিক মেরুকরণ, সাংস্কৃতিক বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় এবং বৈশ্বিক ভূরাজনৈতিক চাপ। এই জটিল সময়ে নজরুল আমাদের কাছে ফিরে আসেন ধূমকেতুর দীপ্তি নিয়ে, মানুষের প্রতি অগাধ প্রেম নিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে এক নৈতিক সাহস নিয়ে। আজ আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখি শক্তিধর রাষ্ট্রগুলো অস্ত্রের প্রতিযোগিতায় ব্যস্ত। এখানে মানবতার ভাষা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়াতেও বিভাজনের রাজনীতি, ধর্মীয় উত্তেজনা এবং অসহিষ্ণুতা বহু সময় সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পথ কী হবে? বাংলাদেশের পথ হতে হবে নজরুলের পথ, সাহসের পথ, সাম্যের পথ, অসাম্প্রদায়িক মানবতার পথ। নজরুল যখন বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, তখন তিনি কেবল কবিতা রচনা করেননি, তিনি একটি আধুনিক রাষ্ট্রের নৈতিক দর্শন নির্মাণ করেছিলেন। আজকের বাংলাদেশকে সেই দর্শনের জায়গায় দাঁড়াতে হবে। এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সবার আগে বাংলাদেশের কথা বলেন, তার ভেতরেও আমরা একটি অংশগ্রহণমূলক, মানবিক ও আত্মমর্যাদার রাষ্ট্রচিন্তার ইঙ্গিত দেখতে পাই। তার এই আত্মমর্যাদার অনুপ্রেরণার বাতিঘর কাজী নজরুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আজ বিশেষভাবে বলতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির দিয়ে নির্ধারণ হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আমরা কেমন মানুষ তৈরি করছি তার উপর। এখানে এই বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদান করে না, একটি জাতি বুদ্ধিভিত্তিক বিবেক নির্মাণের স্থান। আমি আজ শিক্ষকদের প্রতি আহ্বান জানাই, তরুণদের শুধু পেশাজীবী নয়, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলুন। আমি আজ তরুণদের প্রতি আহ্বান জানাই, তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষণস্থায়ী উত্তেজনা পরিহার করে জ্ঞানের গভীরতায় নিজেদের নির্মাণ করো। কারণ তোমরাই হচ্ছ সকালবেলার ৮টা-৯টার সূর্যের মতো। সমস্ত দিন তোমাদেরই এবং অবশেষে তোমরাই এদেশের ভবিষ্যৎ। নজরুল ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে সেই রাষ্ট্র, যে রাষ্ট্র তার সাংস্কৃতিক জ্ঞান ও মানবিক মূল্যবোধকে একসঙ্গে ধারণ করতে পারে। নজরুল আমাদের শিখিয়েছেন, দ্রোহ মানে ধ্বংস নয়, দ্রোহ মানে অন্যায়ের বিরুদ্ধে নৈতিক সাহস। আজ বাংলাদেশের প্রয়োজন সেই নৈতিক সাহস। আমাদের প্রয়োজন এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে মতভেদ থাকবে কিন্তু ঘৃণা থাকবে না, যেখানে ধর্ম থাকবে কিন্তু ধর্মান্ধতা থাকবে না, যেখানে জাতীয়বাদ থাকবে কিন্তু মানবতা বিরোধী সংকীর্ণতা থাকবে না। রবীন্দ্রনাথ, লালন, শাহ আব্দুল করিম সহ শত মনীষীর ধ্যান, দহন, প্রেম আর প্রার্থনায় গড়ে উঠেছে আমাদের বাংলা ভাষা। সকল সাধক, মনীষী ও পথপ্রদর্শকের প্রতি রইল আমাদের অনির্বাণ কৃতজ্ঞতা। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সংস্কৃতি হবে রাষ্ট্রের আত্মা, গণতন্ত্র হবে জনগণের আস্থা এবং মানবতা হবে রাজনীতির কেন্দ্রবিন্দু। এই হোক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী নজরুল পুরস্কার 2025 প্রদান করবেন। নাম ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য পুরস্কার প্রাপ্তদের অনুরোধ জানাচ্ছি। নজরুল সাহিত্যে অনন্য সাধারণ অবদানের জন্য নজরুল পুরস্কার গ্রহণ করবেন জনাব আলী হোসেন চৌধুরী। পুরস্কারের পরিমাণ 2 লক্ষ টাকা এবং একটি রৌপ্য পদক। এরপর নজরুল সঙ্গীতে অনন্য সাধারণ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করবেন জনাব মইদুল ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখন নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন পর্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এবং জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত দুটো স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। দুটো স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এবং জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু কর্তৃক তার অঙ্কিত নজরুলের চিত্রকর্ম প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কর্তৃক তার অঙ্কিত নজরুলের চিত্রকর্ম প্রদান। চিত্রকর্ম গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এবারে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকচিত্র উপহার প্রদান। স্মারকচিত্র গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মানিত সুধী, এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে প্রধান অতিথির ভাষণ প্রদান এবং 3 দিন ব্যাপী 127তম নজরুল জন্মবার্ষিকী 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা কি আমার কথা পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? বসতে হবে, বসতে হবে।
আপনারা পেছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? না পেলে হাত নাড়লেন কেমন করে যে পাচ্ছেন না? এখন পাচ্ছেন শুনতে? এখন ঠিক আছে? ওকে। বিসমিল্লাহ স্লোগান বন্ধ করতে হবে। এটা রাজনৈতিক কর্মসূচি না তো, স্লোগান বন্ধ করতে হবে। স্লোগান বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জাতীয় কবির সৃজন এবং সুহৃদ নজরুল গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী দুদিন পরে আগামী 25শে মে বাংলাদেশের মহান জনগণের পরম প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি, আমি তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, ২০০৬ সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় ২ দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্ম জয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। এই অনুষ্ঠানে অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি ২০১৪ সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ কিংবা বরণ করতে না পারি, এটি তাদের নয় বরং জাতি হিসাবে আমাদেরই দৈন্যতা প্রকাশ পায়। এ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না ১৯৭৬ সালের ঢাকার সরোয়ার্দী উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে করে বহন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালের ২৫শে মে জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে ঢাকার ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির মাজার পর্যন্ত অনুষ্ঠিত একটি র্যালিতেও অংশ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতিবৃন্দ, ত্রিশালে জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এভাবে জাতির কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। আমি মনে করি এইসব কালজয়ী আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণেই বর্তমানে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় দৃশ্যমান। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্য আকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতন। আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্য নিয়ে বাক্সময় রয়েছে। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহবিজ, তমুদ্দন কিংবা ইসলামী মূল্যবোধের গান অথবা
ভজন, কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত, প্রেম প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল ইসলাম আমাদের শুদ্ধ প্রকাশ। কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক নতুন ভোরের উদয়, বাংলা সাহিত্যের এক নতুন রুচির বিপ্লব। তিনি কবিতায় এনেছেন যুদ্ধের গর্জন, কণ্ঠে তুলে নিয়েছেন রাষ্ট্রীয় এবং আত্মিক স্বাধীনতার বজ্র নিদাত। তিনি ছিলেন নারী অধিকারী, মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্ব মানবতার এক অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের অবমান কালের সংস্কৃতির চিরযৌবনের প্রতীক। আমাদের হৃদয় জাগরুক হয়ে আছেন, ইনশাল্লাহ থাকবেন। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। সম্মানিত সুধীবৃন্দ, কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসাবে আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করা যায় কিনা এর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাবো। উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের প্রতীকীর। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর 3 দিনব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জন্ম জয়ন্তী উৎসবের সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে মূল্যবান ভাষণ প্রদান এবং নজরুল জন্মবার্ষিকী 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করার জন্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীর এই গৌরবোজ্জ্বল উদ্বোধনী লগ্নে উপস্থিত সুধীজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। আজকের এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত এবং উদ্বেলিত করেছেন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় সম্মতি, পৃষ্ঠপোষকতা এবং দূরদর্শী দিক নির্দেশনা ছাড়া জাতীয় পর্যায়ের এই বর্ণাঢ্য আয়োজন সফল করা সম্ভব হতো না। আজকের এই উৎসবে আপনার সানুগ্রহ উপস্থিতি নজরুলের অবিনাশী চেতনার প্রতি আপনার গভীর শ্রদ্ধার এক অমূল্য বহিঃপ্রকাশ। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি এবং এই আজকের যে সুধীজন যারা এখানে উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে আমাদের প্রিয় বাংলাদেশ সমৃদ্ধির এক নতুন দিগন্তে এগিয়ে যাক। পরিশেষে আপনার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।